মানুষ ওই বেশ চালাক চালাক চটক চটক স্লোগান চায় না, মানুষ জনপ্রতিনিধিকে তাদের পাশে চান। 60,000 ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে মানুষকে অন্যান্য রাজ্যে যেতে বাধ্য করে এখন তারা বলছেন রুজি এবং রুটির কথা। আমাদের মূল্যাঙ্কন করার প্রথা এবং পদ্ধতি সবটাই এত শ্যালো হয়ে যাচ্ছে, সবটাই একটা গ্ল্যামার কোশেন্টের ওপর নির্ভর করছে। সেই জন্যে আজকে পশ্চিমবঙ্গে রাজনীতির এই অবস্থা। বামেরা যত না বলে, যত না গ্রাউন্ডে আছে, তারা তাদের হাইপটা ততাধিক হয়। তারা কোনো ফ্যাক্টর না, তারা কিছু পকেটসে রয়েছে। এই ইলেকশন হচ্ছে নরেন্দ্র মোদীর ইলেকশন, তাকে প্রধানমন্ত্রী করার ইলেকশন। তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন 4 জুন, এটা পরিষ্কার। নমস্কার, শুরু করছি বাংলা হান্ট আর প্লাস এর নিবেদন টাফ ফাইট। টাফ ফাইটের প্রথমেই বিশেষ করে এখন যে অবস্থায় আমরা এসে পৌঁছেছি, আর একটা মাত্র দফা নির্বাচন বাকি আছে, তারপর দেশের ক্ষমতায় কারা আসবেন সেটা পরিষ্কার হয়ে যাবে। আর একটা মাত্র দফা, বিভিন্ন কেন্দ্রের মধ্যে বাংলায় সবার চোখ যাদবপুর কেন্দ্রে। কি হবে সেখানে? আমাদের সঙ্গে টাফ ফাইটে আজকে রয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, ভারতীয় জনতা পার্টির প্রার্থী যাদবপুর কেন্দ্রে। অনির্বাণদা, আপনার তো বিরাট পরিচয়। বিশেষ করে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি মানেই চোখের সামনে ভেসে ওঠে একজন আদর্শ ভদ্র বিদ্বান বাঙালি। লোকসভা নির্বাচনের লড়াইতে আপনাকে লড়তে হচ্ছে তৃণমূলের সঙ্গে, লড়তে হচ্ছে সিপিআইএমের সঙ্গে, এবং সেখানে আইএসএফ প্রার্থী সহ অন্যান্য প্রার্থীরা আছে। শেষ দফাতে এসে কি মনে হচ্ছে? অনেকে বলছেন অনির্বাণ গাঙ্গুলি বিশিষ্ট ভদ্র মানুষ, তাকে কঠিন একটি লড়াইতে ফেলে দিল বিজেপি। মনে হচ্ছে লড়াইটা সত্যি খুব কঠিন। আমরা সব লড়াইটা, যেটা আমি প্রথমে বলেছিলাম, সব লড়াইটা 100% নিজের শক্তি, নিজের স্ট্যামিনা সব দিয়ে লড়ি, লড়াই যতই কঠিন হোক না কেন। এবং আমরা কোনো লড়াইটাকে ছোট, কঠিন, সরল হিসেবে দেখি না। এটাই আমাদের ট্রেনিং। এবং ভদ্র ব্যক্তিত্ব রাজনীতিতে এই দেশের ইতিহাসে অতীতে অনেকে ছিলেন, এখনও আছেন। এবং সেটা মানে ইট শুড নট সাউন্ড অ্যাজ ইফ দ্যাটস আ মিসনোমার আর কি, দ্যাট শুড বি নর্মাল। এবং পশ্চিমবঙ্গের ইতিহাসেও একদা সেটা খুব সহজ সরলভাবে মানুষ দেখেছে। এবং সেই জন্যে লড়াই, প্রত্যেকটা লড়াই সম্পূর্ণভাবে লড়া, এবং সব রকম লড়াই লড়া যেতে পারে, এবং সেই লড়াই সঠিকভাবে লড়ে জিত হাসিল করা, এটাই হচ্ছে লক্ষ্য। আপনি যে কথা বলছিলেন এটা ঠিক কথা। আমরা সবাই চাই ভদ্র মানুষরা রাজনীতি থাকুক, রাজনীতির মূল স্রোতে থাকুক, কিন্তু আমরা তো দেখি উল্টোটাই আর কি। রাজনীতিতে ভদ্রলোকের কতিপয় সংখ্যা রয়েছে, হাতে গুনে বলা যায়। সেক্ষেত্রে মনে হচ্ছে না একদিকে সায়নীর গ্ল্যামার, অন্যদিকে সৃজন অর্থাৎ সিপিআইএমের বাম জোট প্রার্থী যেভাবে নির্বাচনী প্রচারে নেমে গেছেন, অনির্বাণ গাঙ্গুলি তার স্বভাব সুলভ ভদ্রতা, তার বাঙালিয়ানা, তার কথাবার্তা, তার আদর্শবোধ, সেখানে কি আদৌ ভোটারদের মন জয় করতে পারবে? নির্বাচনী প্রচারে আমরাও নেমেছি, এবং 3 মাস নিরন্তর নির্বাচনী প্রচার চলছে বিপুল সারা মানুষের কাছ থেকে। মানুষ চালাকি এবং গ্ল্যামার কোনোটাই চান না। মানুষ চান তাদের জনপ্রতিনিধিকে, তারা জনপ্রতিনিধিকে দেখতে চান, মানুষ জনপ্রতিনিধিকে তাদের পাশে চান, দুর্যোগের সময় চান। জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য শুনবেন, তাদের সমস্যার সমাধান করবেন, এবং তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার সম্পূর্ণভাবে চেষ্টা করবেন। এটাই মানুষ চায়। মানুষ ওই বেশ চালাক চালাক চটক চটক স্লোগান চায় না। এই যে স্লোগান 35 বছর ধরে পশ্চিমবঙ্গে আমরা শুনেছি, এখনও সেই ধরনের একটা স্লোগান শুনছি। মানে প্রায় 60,000 ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে 28 লক্ষ পরিযায়ী শ্রমিক বাধ্য করে এইখান থেকে মানুষকে অন্যান্য রাজ্যে যেতে বাধ্য করে এখন তারা বলছেন রুজি এবং রুটির কথা। এবং মানুষ গ্ল্যামারে কাজ হয় না। মানুষ কোনো গ্ল্যামার দেখে, গ্ল্যামারাস একজন পার্সোনালিটি, সেলিব্রিটি, কিন্তু সে হচ্ছে পার্ট টাইম জনপ্রতিনিধি, এবং তার প্রথম ফোকাস রাজনীতি নয়, তার প্রথম ফোকাস মানুষের পাশে থাকা নয়, তার শুটিং এবং রেকর্ডিং করা। মানুষ এগুলো চায় না।
এবং যদি সিরিয়াসলি জনপ্রতিনিধি হতে হয় তাহলে অন্য সব কিছু বিসর্জন দিয়ে, অন্য সব কিছু ত্যাগ করে মানুষের পাশে 24 ঘন্টা থাকা, তাদের আশা আকাঙ্ক্ষা আস্পৃহার প্রতিনিধি হয়ে সেগুলো পূর্ণ করার চেষ্টা করা। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি কি ত্যাগ করেছে রাজনীতির জন্য? ডক্টর অনির্বাণ গাঙ্গুলি কি ত্যাগ করেছেন, সব কিছু ত্যাগ করে রাজনীতিতে? না, আমি তো ফুল টাইম, আমার ফোকাস হচ্ছে ফুল টাইম মানুষের পাশে থাকা, সেবা করা এবং পাবলিক লাইফে থাকা। এবং আমি কোনো সময়ই বলি না যে আমি এই সব স্যাক্রিফাইস করে এসছি এইসব কোনোদিনই বলি না, কেন আমি তো এই জীবনটাকেই নিয়েছি। আই হ্যাভ সিলেক্টেড দিস লাইফ, এবং সেই জন্যে আমার আর অন্য কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। পার্টির কাজ, পার্টি যা দায়িত্ব দেয় সেটা সর্বক্ষণ সারাক্ষণ চেষ্টা করি করতে। না, আমি নিজেও জানি আপনি ইচ্ছে করলেন বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারতেন, আপনি ইচ্ছে করলে আরো অনেক কাজ করতে পারতেন, গবেষণা করতে পারতেন, হার্ভার্ডেও যেতে পারতেন, অবশ্যই গার্ডিনার প্রফেসর হতে পারতাম না, অবশ্যই, আমি এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আমাকে খুব দুঃখের সঙ্গে আপনাকে বলতে হচ্ছে, আপনি কিছু মনে করবেন না, কারণ নির্বাচনের একদম শেষ মুহূর্তে অনির্বাণ গাঙ্গুলি পিছিয়ে রয়েছেন। সৃজন ভট্টাচার্য সিপিএম প্রার্থী, বাম জোটের প্রার্থী এবং তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের থেকে আপনি পিছিয়ে তুলেছে। কারণ হচ্ছে পিছিয়ে রয়েছেন, আমি কেনটা বলছি, সেলফির ওপর দুজনের যা সেলফি তুলছে দেখছি, অনির্বাণ গাঙ্গুলি কি সেলফির লড়াইতে পিছিয়ে পড়েছে? না, আমি অ্যাকচুয়ালি সেলফ সেন্টার্ড নয় বলে খুব একটা সেলফিতে বিশ্বাস করি না। এবং সৃজনের সঙ্গে যেভাবে সেলফি তুলছে, সায়নীর সঙ্গে যেভাবে সেলফি তুলছে, অনেকে বলছেন যারা অনির্বাণ গাঙ্গুলির খুব কাছের মানুষ, না মানে আমি তো চিন্তিত হয়ে পড়ছি যে আপনারা কে কার সাথে কতগুলো সেলফি তুলছে সেই নিয়ে আপনারা রাজনৈতিক বিশ্লেষণ এবং মূল্যাঙ্কন করছেন। সো আই এম আ লিটল ওয়ারিড অ্যাবাউট ইয়োর ক্যাপাসিটি অ্যান্ড ইয়োর অ্যাসেসমেন্টস, এবং আপনারা কিভাবে করেন সেটা কিন্তু ভাববার বিষয়। আপনি বলছেন যে, এবং আমি তো মানে বুদ্ধবাবু বা জ্যোতিবাবুর আমলে বা বিধান রায়ের আমলে তো সেলফির কালচার ছিল না, হ্যাঁ, কিন্তু দে ওয়ার অল মাস লিডার্স। তো সেই সময় কিভাবে অ্যাসেসমেন্টটা হতো এটাও একটা ভাববার বিষয়। মানে অর্থাৎ আমাদের মূল্যাঙ্কন করার প্রথা এবং পদ্ধতি সবটাই এত শ্যালো হয়ে যাচ্ছে, সবটাই একটা গ্ল্যামার কোশেন্টের ওপর নির্ভর করছে। সেই জন্যে আজকে পশ্চিমবঙ্গে রাজনীতির এই অবস্থা। এবং কিছু মুষ্টিমেয় মানুষ তারা এই যে অ্যাসেসমেন্টের মাধ্যমে একটা বিশ্লেষণ করার চেষ্টা করছে, এটা আমার মনে হয় যে এর গ্রহণযোগ্যতা কতটা সেই নিয়েও একটু চিন্তা ভাবনা করা উচিত। আপনি বলছেন তার মানে নির্বাচনের ময়দানে কে কার সঙ্গে কতটা সেলফি তুললো সেটাকে রাজনীতির লড়াইতে, এমনকি ভোটের অঙ্কে তার কোনো প্রভাবই নেই? একেবারেই না। ভোটের অঙ্কে যদি সেই প্রভাব থাকতো তাহলে বিশাল বিশাল জনসভা সবটাই ভোটে কনভার্ট হতো। সেই জন্যে সব রকম চলে, কিন্তু সেলফির ওপর আবার ভোট কোশেন্ট ক্যালকুলেট করা, এটা যাই একটা নতুন পদ্ধতি শুনলাম। না, এটা শুধু আমার পদ্ধতি না, এই পদ্ধতিতে যাদবপুরের লোকেরা বলছেন যারা আপনাকে ভালোবাসেন যে সেলফিতে অনির্বাণ গাঙ্গুলি পিছিয়ে গিয়েছেন। কিন্তু খুব সুন্দর চমৎকার উত্তর দিয়েছেন আপনি। কিন্তু আমার পরের প্রশ্নটা হচ্ছে, আমি নিজেও পড়ছিলাম যে এই যে এত নির্বাচনের প্রচার হয়, 20% মানুষ প্রচারে প্রভাবিত হয়। আপনি কি বিশ্বাস করেন যে মানুষ আগে থেকে ঠিক করে ফেলেছেন এবার লোকসভা নির্বাচনে কি করবেন? বা যে কোনো নির্বাচনে প্রচার 20% কাজ করে, কিন্তু 80% মানুষ আগে থেকে তার জীবনের অভিজ্ঞতায়, তার নিজস্ব যে আদর্শ মতাদর্শ, তার দর্শন, জীবন দর্শন, সেটা ঠিক থাকে। এটা আপনি বিশ্বাস করেন? দেখুন, এটা একটা ইভলভিং, হ্যাঁ নিশ্চয়ই মানুষ ঠিক করে নেয়, কিন্তু তারপর প্রচার হয়, প্রচার সেটাকে হয়তো কিছুটা ইনফ্লুয়েন্স করলো, কিন্তু মানুষ ঠিক করে নেয় যে কোন নির্বাচন, কে দাঁড়িয়েছে এই নির্বাচনে এবং এই নির্বাচনের উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু মানুষ বোঝে। এবং মানুষ আরও বেশি সতর্ক হয়ে গেছে, আরও বেশি সজাগ হয়েছে, আরও বেশি অ্যাওয়্যার হয়েছে, এবং আমাদের ইলেকটোরেট খুব ম্যাচিওর করছে। বহু বছর ধরে এই ইলেকশন পদ্ধতি দেখে এই ম্যাচিওরিটিটা আরও বেড়েছে। কিন্তু একটা পয়েন্ট থাকে যেখানে সেই শেষ মুহূর্তে গিয়ে খানিকটা বদল হয়, খানিকটা চিন্তাভাবনা, নতুন চিন্তাভাবনাও আসে, এবং সেই শেষ মুহূর্তের বদলে কিন্তু অনেকটা বদল হতে পারে, প্রভাবিতও করে, কিন্তু বাই অ্যান্ড লার্জ মানুষ ঠিক করে নেয়। অবশ্যই আমি যাদবপুর কেন্দ্রের কথাই বলবো, কারণ আর মাত্র কয়েকটা দিন, তারপরে তো একেবারে
লোকসভা নির্বাচন, কোথাও কি মনে হচ্ছে কন্যাশ্রী প্রকল্প বা তৃণমূল যা প্রচার করছে তাতে বিভিন্ন উন্নয়নের জন্য অনেকটা এগিয়ে রয়েছে? আবার জনবিন্যাসে এমন কিছু জায়গা রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে যেটা ভারতীয় জনতা পার্টির কাছে বলা যেতে পারে তাদের নির্বাচনে তাদের যে সমর্থন সেটা অতটা সহজলভ্য নয়। সুতরাং সেই হিসেবে যাদবপুর লোকসভা অত্যন্ত কঠিন ভারতীয় জনতা পার্টির কাছে। দ্বিতীয়ত, সৃজন ভট্টাচার্য বা বামেরা বা সিপিএম দীর্ঘদিন ধরে তাদের ঘাঁটি ছিল, পতন হয়েছে, কিন্তু তাদের লোকজনরা রয়েছে, কর্মীরা রয়েছে। ঠিক সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীদের সংখ্যাটা কম। সেই জন্যে কোথাও অনির্বাণ গাঙ্গুলি বিদ্বান ভদ্রলোক এবং খুব ভালো প্রার্থী হলেও সাংগঠনিকভাবে এবং অবশ্যই এই প্রেক্ষাপটে উন্নয়ন এবং এই মতাদর্শ প্রেক্ষাপটে বিজেপির প্রার্থী হিসেবে পিছিয়ে থাকতে পারেন। কি বলবেন? আপনার কাছে নিশ্চয়ই কোনো ভালো অ্যাসেসমেন্ট বা ইন্টারনাল কোনো খবর আছে? কেন আপনি গত 10 মিনিট ধরে অনির্বাণ গাঙ্গুলি পিছিয়ে আছেন। আইদার আপনি কোনো একটি ইন্টারেস্ট গ্রুপের জন্য ইঙ্গিত দিচ্ছেন বা আপনি কোনো গ্রুপের হয়ে প্রচার করে নিচ্ছেন তাদের হয়ে যে অনির্বাণ গাঙ্গুলি পিছিয়ে আছে। ভালো, আপনার নিশ্চয়ই আপনি বিচক্ষণ ব্যক্তি এবং আপনি ইঙ্গিত হয়তো কারুর দিকে করছেন বা কোনো গ্রুপের দিকে করছেন বা কারুর হয়ে শেষ মুহূর্তে আপনি প্রচারটা সারছেন। কেন আপনারও তো একটা গ্ল্যামার কোশেন্ট রয়েছে। ভালো, কথাটা হচ্ছে যে বামেরা যত না বলে, যত না গ্রাউন্ডে আছে, তাদের হাইপটা ততাধিক হয় এবং তারা কোনো ফ্যাক্টর না। তারা কিছু পকেটসে রয়েছে, তাদের সংগঠন দুর্বল, তাদের কিছু মানুষ আছে যারা সর্বত্র বিচরণ করে তাদের প্রার্থীর সাথে। কিন্তু বামেদের অনেকে রয়েছে যারা চিন্তাশীল ব্যক্তি, তারা বোঝে যে বামেদেরকে ভোট দিয়ে, তারা হয়তো অনেকবার বামেদের ভোট দিয়েছে, কিন্তু বামেদের ভোট দিয়ে তাদের কোনো লাভ হবে না এই ইলেকশন। কেন এই ইলেকশন হচ্ছে নরেন্দ্র মোদীর ইলেকশন, তাকে প্রধানমন্ত্রী করার ইলেকশন। তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন 4 জুন, এটা পরিষ্কার। ভোটটা কেন নষ্ট করবেন? তারা এও বোঝে যে বামেদের ভোট দিলে সেটা তৃণমূলকে যাবে, তৃণমূলকে ভোট দিলে সেটা বামেদের যাবে, এবং এই অঘোষিত ইন্ডি জোট যেটা দিল্লিতে ঘোষিত পশ্চিমবঙ্গে অঘোষিত, সেটা খুব ভালোভাবে কিন্তু গ্রাউন্ডে কাজ করছে, যাতে যেন তেন প্রকারণে বিজেপিকে তারা পিছিয়ে ফেলতে পারে। সেটা হবার না। আমাদের কর্মী সংখ্যা যথেষ্ট, আমাদের জনসমর্থন যথেষ্ট, এবং জনসমর্থন যথেষ্ট বলেই গত 3 মাসের প্রচারে, গত 2 মাসের প্রচারে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লাগাতার যে ধরনের ভাষা, যে ধরনের ভঙ্গি, যে ধরনের তিনি বিভিন্ন স্তরের প্রতিষ্ঠান, সমাজের বিদগ্ধ ব্যক্তিত্বকে তিনি আক্রমণ করছেন এবং প্রধানমন্ত্রীকে যেভাবে যে ভাষায় বলছেন, এটা তখনই হয় যখন একটি ভয় থাকে যে মানুষের জনসমর্থন একটু কমে আসছে বা জনসমর্থন ডাইলিউট হয়ে আসছে, সেটা বোঝাই যাচ্ছে। এবং সেই জন্যে 4 জুন কে পিছিয়ে রয়েছে, কে এগিয়ে রয়েছে সেটা পরিষ্কার বোঝা যাবে যাদবপুরে। কিন্তু দিল্লিতে কে প্রধানমন্ত্রী হবে, দিল্লিতে আগামী 5 বছরের জন্য কার সরকার হবে, সেটা সুনিশ্চিত, সেটাতে কোনো দ্বিধা নেই। এবং আমি দুঃখ প্রকাশ করছি যে আপনি অনির্বাণ গাঙ্গুলি পিছিয়ে আছেন বলছেন, নরেন্দ্র মোদী পিছিয়ে আছেন বলতে পারবেন না। না, আমি পিছিয়ে আছে মানে আপনাকে আমি পিছিয়ে রাখারই বাকি। আমি প্রশ্নগুলো করছি আপনার কাছে উত্তরটা জানার জন্য। ধরুন আপনি প্রশ্নটা করতেন যে আপনি এগিয়ে রয়েছেন, বামেরা পিছিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস এখনো ঠিক বুঝতে পারছেন না। আপনি শুরু করলেন বলতে যে অনির্বাণ গাঙ্গুলি পিছিয়ে আছে, সেই জন্য বলছি আপনার একটা সেট এজেন্ডা রয়েছে। অনির্বাণ গাঙ্গুলি আপনি বিদ্বান মানুষ, আপনি জানেন ঠোক্কর খেলে মানুষের মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে আসে, সেই বেরিয়ে আসা শব্দগুলো মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে এখন বারবার ঠোক্কর খাচ্ছেন এবং আসল কথাগুলো মুখ থেকে বেরিয়ে আসছে, তার চরিত্র, তার মানসিকতা, স্বভাব, আসল স্বভাব মানসিকতা যা তাই বেরিয়ে আসছে। ঠিকই বলেছেন অনির্বাণ দা, খুব সুন্দরভাবে বামেদের উত্তরটা দিয়েছেন। এবার আমি একটু তৃণমূলের উত্তরটা পেতে চাইছি। এই যে বিভিন্ন প্রকল্পের কথা, এবং এটা তো একটা চালু আছে যে গ্রামে গঞ্জে আমাদের যারা মায়েরা রয়েছেন, মাসিরা রয়েছেন, তারা কন্যাশ্রী প্রকল্প এবং বহুমুখী উন্নয়নের ধারা নাকি অব্যাহত আছে পশ্চিমবঙ্গে, তার একটা সুফল পেতে চলেছে এবং যাদবপুর কেন্দ্রেও সেই সুফল পাবে এই রাজ্যের শাসক তৃণমূল। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, দ্বিচারিতায় ভরা তৃণমূল এবং এই অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রোচ,
কেন পশ্চিমবঙ্গের খাতে নারী শক্তি উন্নয়নের জন্যে, ক্ষমতায়নের জন্যে গত 6 বছরে কেন্দ্রীয় সরকার যা বরাদ্দ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটা অন্য কোনো সরকার এর আগে করেনি। গ্রামীণ রাস্তাঘাট কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার করছে, পানীয় জল পৌঁছানো নরেন্দ্র মোদী সরকার করছে, ভ্যাকসিন তিনি করেছেন, চাল এবং ডালটা যেটা পৌঁছচ্ছে সেটা তার খাতে 2020 থেকে নিরন্তর পৌঁছচ্ছেন, আগামী আরও 5 বছর পৌঁছবে। কিন্তু এখানে দ্বিচারিতা হলো সবটাই নিজের নামে করে, সংঘীয় পরিকাঠামোর মধ্যে যে একটি স্ট্রাকচার রয়েছে স্টেট অ্যান্ড সেন্টার, তার উভয়ের কোঅপারেশনে কিছু কিছু প্রকল্প করা হয়, সেটাকে একেবারে নস্যাৎ করে ধূলিসাৎ করে তৃণমূল কংগ্রেস এবং তার মুখ্যমন্ত্রী নিজেদের নামে সব প্রকল্প চালানোর চেষ্টা করছে। মানুষ বোঝে, আমরা মানুষকে সত্য যেটা সেটা বলছি। এবং নরেন্দ্র মোদী তার যে প্রকল্পগুলো, এই যে লাখপতি দিদি, বিভিন্ন প্রকল্প তিনি নারী শক্তি ক্ষমতায়নের জন্য যে করেছেন সেটা খুব সুদূর প্রসারী। তিনি শুধুমাত্র অ্যাকাউন্টে একটা টাকা পৌঁছে দেওয়ার কথা ভাবেন না, তিনি সুদূর প্রসারী প্রচেষ্টার মাধ্যমে মা বোনেরা, মহিলারা যাতে আত্মনির্ভর সঠিকভাবে হতে পারে সেই প্রচেষ্টা করছে। আমরা মানুষকে বলছি, তাদেরকে সঠিক তথ্য দিচ্ছি, দেখা যাক। অনির্বাণদা, আমরা যদি শিক্ষাগত যোগ্যতায় দেখি, আপনি অন্য দুই প্রার্থীর থেকে এগিয়ে আছেন। আমি যদি বয়স এবং প্রাজ্ঞতায় দেখি, অবশ্যই আপনি এগিয়ে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে যাদবপুর লোকসভা কেন্দ্রে যে প্রশ্নটা বারবার করে মানুষের মনে আসছে, সেটা হচ্ছে যে এই প্রথম ভারতীয় জনতা পার্টির কেউ এই কেন্দ্রে এমনভাবে প্রচার করছেন, এমনভাবে এগিয়ে গেলেন। সেক্ষেত্রে আমি শুধু একদম শেষ মুহূর্তে, কখনো মনে হয়েছে প্রত্যেকটা নির্বাচন তো একটা অভিজ্ঞতা, এমন কোনো ঘটনা মনে হচ্ছে যে ঘটনা আপনাকে লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আপনাকে একটা আত্মবিশ্বাস এনে দিয়েছে? মানুষের বিপুল সাড়া, এত একেবারে কোনায় কোনায় আনাচে কানাচে আমি ঘুরে বেরিয়েছি এই কনস্টিটুয়েন্সি, এবং অনেক জায়গায় গেছি যেখানে কোনোদিন এর আগে অন্য প্রার্থীরা গেছেন কিনা আমি জানি না, ভারতীয় জনতা পার্টির প্রার্থী আজ অব্দি যাননি। বিভিন্ন জায়গায় গেছি এবং সেখানে মানুষের সাড়া, অভূতপূর্ব সাড়া, সৌজন্য এবং একটা উষ্ণ অভ্যর্থনা আমি পেয়েছি মানুষের কাছ থেকে, এবং এটা কিন্তু সত্যি আমার মনের মধ্যে দাগ কেটেছে। এবং এটা যদি ট্রান্সলেট হয় ভোটে, এবং এটা যদি সত্যি ভোটে ট্রান্সলেট করা যেতে পারে, তাহলে দের ইজ নো কোয়েশ্চেন মানুষের জনসমর্থন, বিপুল জনসমর্থন ভারতীয় জনতা পার্টি পাবে। তিনজন প্রার্থী লড়ছেন, তিনজনেই আগের বার বিধানসভায় হেরেছেন। কোথাও মনে হচ্ছে একটা কিলার্স ইনস্টিংক্ট কাজ করছে? কিলার্স ইনস্টিংক্ট কাজ করছে বলতে মানে আপনাদের ক্ষেত্রে তিনজন প্রার্থী, আমি আপনার ক্ষেত্রে জিজ্ঞেস করব। কিলার ইনস্টিংক্ট তো থাকতেই হয় পলিটিক্যাল, আপনি ইলেকটোরাল পলিটিক্সে সব জায়গায়, আপনি রাজনীতিতে মানেই কিলার ইনস্টিংক্ট থাকতে হয় সব সময়। কি মনে হচ্ছে শেষ আর কয়েকটা দিন কি স্ট্র্যাটেজি? সে স্ট্র্যাটেজি তো খুলে সবার সামনে বলবেন না, আরো মানুষের কাছে যাওয়া, নাকি চুপচাপ ফুলে ছাপে ভরসা? না, দুটোই চলছে। একটা হচ্ছে মানুষের কাছে যাওয়া, সংগঠনকে আরো সাজানো, বিভিন্ন যেগুলো থাকে লাস্ট মাইল যে কানেক্টিভিটিগুলো করার, সেইগুলো করা, কাজ চলছে। আমার শেষ প্রশ্ন, দেখুন যে কোনো লড়াইতে হার থাকে, জিত থাকে, আমি এর মধ্যে যাচ্ছি না, কিন্তু যদি এই লড়াইতে জেতেন তাহলে যাদবপুর কি পাবে? যাদবপুর একজন ফুল টাইম মেম্বার অফ পার্লামেন্ট পাবে, যেটা গত 15 বছর পায়নি। তারপরে সবটা পরে, আগে একজন ফুল টাইম কমিটেড মেম্বার অফ পার্লামেন্ট পাবে। প্রতি সপ্তাহে কি আপনাকে বিভিন্ন জায়গায়, অবশ্যই দিল্লিতে কাজ থাকলে, পার্লামেন্ট থাকলে হয়তো নিশ্চয়ই আপনি ব্যস্ত থাকবেন? প্রতিদিন, প্রতি সপ্তাহ না, আমরা তো আর উইকেন্ড পলিটিক্স করি না, বা আমাদের ব্যাংককে হলিডেও নিতে হয় না। আমাদের নিজস্ব যদি কোনো সময় চিকিৎসা দরকার লাগে আমেরিকায় চোখ দেখাতেও যেতে হয় না, আমরা এখানেই যা চিকিৎসা অ্যাভেলেবেল আছে করি। সেই জন্য ফুল টাইম এভরি ডে, ওই যে 24/7 ফর 2047, এটা একদম গ্যারেন্টি? একদম গ্যারেন্টি, এবং এটা আমার থ্রু দিয়ে মোদি গ্যারেন্টি। অসংখ্য ধন্যবাদ। অনির্বাণদা, আপনাকে অনেক অপ্রীতিকর প্রশ্ন করেছি, একেবারে শেষ মুহূর্তের লড়াই, না ঝড় জল বৃষ্টি রোদ থাকবে, আমরা অপ্রীতিকর প্রশ্ন নিতে সবসময় রাজি এবং প্রস্তুত এবং অ্যাপ্রিসিয়েট করি,
ধরুন কেউ অপ্রীতিকর প্রশ্ন করে, আমাদের এই হ্যাবিট নেই বলা, ও তো মাওবাদী, বার করে দাও, আমরা বলি না এগুলো। অসংখ্য ধন্যবাদ। রোদ জল বৃষ্টি অগ্রাহ্য করে এখন প্রচার চলছে। সুস্থ থাকুন, ভালো থাকুন অনির্বাণ দা। ধন্যবাদ। ধন্যবাদ।